দশম শ্রেণী ভূগোলে ভারত অধ্যায়ে আজ একটা ভালো ভিডিও তোমাদের উপহার দেব। আগে তোমাদের এই অধ্যায়ে ভিডিও দিয়েছি, টপিক দিয়েছি। আজকে আমি একটা দুটো পাতার মধ্যে টপিক লিখে রেখে দিয়েছি, যাতে তোমাদের গোটা চ্যাপ্টারটা অর্থাৎ কৃষির যে আলোচনাটা আছে তোমরা ভালো শিখতে পারবে এবং যখন তখন ছোটোখাটো প্রশ্নগুলো মনে পড়ে যেতে পারে। হ্যাঁ স্যার, বইটার নামটা কি? অনেক সময় আমার কাছে কমেন্ট আসে, আমি ডেসক্রিপশনে লিখে দেব পাবলিক। আমি যদি ভিডিওর মধ্যে বলে দিই সেটা হয়তো প্রচার করা হবে কোনো লেখকে। আবার অনেক লেখক আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করব লেখকের এই ভিডিওটা তিনি যে মন প্রাণ দিয়ে লিখেছেন, মানে এই চ্যাপ্টারটা, তার ধারণাটা এই মনের ভাবটা আর কি, আমি সেটাকে তুলে আনার চেষ্টা করব ছোট্ট টপিক দ্বারা। চলো, আজকে আমরা কৃষি নিয়ে আলোচনা করতে এসে আমরা প্রথমেই জানব কৃষি কি। কৃষি কি এটা এখানে দেওয়া আছে, এটা আমাদের আলোচনা তেমন কিছু নয়, শুধু একটু জেনে নিই যে জমি থেকে ফসল উৎপাদন হলো কৃষিকাজ। কৃষিকাজ হলো, অর্থাৎ কৃষি হচ্ছে জমি থেকে ফসল, কৃষিকাজ হলো জমি থেকে ফসল উৎপাদন করে। এখন আমাদের অনেক রকম কৃষিকাজ হয়, শুধু কি জমি থেকে হয় না। এখন মাছ চাষটা এখন কৃষি শিল্পের মধ্যে পড়ে, বনসৃজন এখন কৃষি শিল্পের মধ্যে পড়ে, পশম উৎপাদন এখন কৃষি শিল্পের মধ্যে পড়ে। এগুলো কিন্তু আমাদের সব কৃষি শিল্পের মধ্যে এখন ঢুকে গেছে। এখন আমাদের এই যে জায়গাটা আছে, দেখো বলেছে কৃষির বৈশিষ্ট্য কী। তোমাদের বইও কিন্তু কিছু অন্য লেখকের বই হয়, প্রায় একই থাকবে, কারণ মধ্যশিক্ষা পর্ষদ বই লেখার আগে বলে দেয় এই জিনিস লিখতে হবে। বেশ, চলো, কৃষির বৈশিষ্ট্যটা আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, দু একটি অঞ্চল বাদ দিলে এখনও ভারতে অধিকাংশ প্রান্তে সেই কৃষি প্রাচীন পদ্ধতিতে চাষ করা হয়। চাষি ফসল উৎপাদন করে এবং তার পরিবারের জন্য ফসলে যে অতি সামান্য উদ্বৃত্ত হয় সেটা মাত্র বিক্রি হয়। এইভাবে চাষ করলে তো হবে না, শুধু নিজের জন্য চাষ করব আর সামান্য বিক্রি করবো বলতে হবে না, একটা প্রধান লক্ষ্য নিতে হবে। সেটাই কিন্তু বলে যায় কি জীবন সত্তা ভিত্তিক। সেই জন্য কৃষির বৈশিষ্ট্য এগুলো, এগুলো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ স্যার, আমার তো বই আছে, আমি তো পড়তে পারি, তাহলে আপনি কী জন্য এটা পড়াচ্ছেন? এটা কি পড়ানো হচ্ছে? আমাদের বই আমি পড়তে পারবো? হ্যাঁ, আমার কাজ টপিক দেওয়া। দেখো, এই পয়েন্টগুলোর মধ্যে আমি 6টা পয়েন্টকে তোমাদের একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে মনে রাখাবো। চলো, আমার প্রথম টপিকটা, প্রথম অধ্যায়ে আলোচনা করতে এসেছি, প্রথম অংশে আলোচনা করতে এসেছি, প্রথম টপিকটাকে দেখে নেব। বলেছেন কৃষিতে পশু শক্তির প্রাধান্য যদি না পায় তাহলে কি ঘটবে? পশু খাদ্যের অভাব ঘটবে। এটাকে মনে রাখতে পারবে না যে কৃষিতে যদি আমরা গরু, ঘোড়া, মানে ঘোড়া তো মাল বিক্রির জন্যে এখানে ওখানে নিজের জন্য লাগে, তা গরু, ঘোড়া এসব যদি ব্যবহার না করি তাহলে পশু খাদ্যের অভাব ঘটবে, পশু খাদ্যের অভাব ঘটবে। এটাকে মনে রাখবে। আর একটা মনে রাখবে, মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর না করলে কি হবে গো? জলসেচের প্রয়োজন হবে। যদি আমরা মৌসুমি বৃষ্টিপাত তোমাদের অনেক সময় আসতো না, খরা হতো, বছরের পর বছর খরা হতো, তাহলে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর না করলে জলসেচের দরকার হবে। পশু শক্তির ওপর আমরা যদি আমরা প্রাধান্য না দিই তাহলে কি হবে না, পশু খাদ্যের অভাব ঘটবে। আর একটা মনে রাখবে, কীটনাশক আর রাসায়নিক সারে অতি নিয়ন্ত্রিত ব্যবহার করলে কি হবে গো? আমাদের জীবিকা সত্তাটাই ধ্বংস হয়ে যাবে। অত্যধিক যদি আমরা কীটনাশক দিই তাহলে আমাদের জীবিকা সত্তা, যে খাবারটা, সেটাই ধ্বংস হয়ে যাবে। এই কটা যদি 3টে লাইন মনে পড়তে পারি, আমাদের 6টা পয়েন্ট হয়ে গেছে। প্রথম লাইনটা দেখো, কৃষিতে পশু শক্তির প্রাধান্য না পেলে পশু খাদ্যের অভাব ঘটবে। তো পশু খাদ্যের একটা পয়েন্ট, কৃষি শক্তির প্রাধান্য একটা পয়েন্ট পেয়ে গেলাম, আমাদের কৃষিতে পশু শক্তির প্রাধান্য একটা পয়েন্ট পেয়ে গেলাম। পরেরটা কি জানো? মৌসুমী বায়ু যদি না আসে তাহলে জলসেচের প্রয়োজন হবে। তা মৌসুমী বায়ু ওপর নির্ভর এটা একটা পয়েন্ট। এই না করলে এইগুলো হচ্ছে বানানোর জন্য জলসেচের ব্যবহার করতে হবে। জলসেচের ব্যবহার, এটা একটা পয়েন্ট। এগুলো কৃষির বৈশিষ্ট্য, কৃষির গুরুত্ব।
এগুলো আমাদের মধ্যে পড়ে যাবে। আর একটা আছে কি কীটনাশক ও রাসায়নিক সারে অতি নিয়ন্ত্রিত বাজার মানে ব্যবহার। তো অতি নিয়ন্ত্রিত ব্যবহার এটা একটা পয়েন্ট। আর না করলে কি হবে গো, করলে কি হবে, যদি ব্যবহার করি তাহলে আমাদের জীবিকা সত্যি ধ্বংস হবে। তাহলে এই প্রথম পয়েন্টটাই কিন্তু, এই শেষের পয়েন্টটা দেখো, পয়েন্ট উল্টো পাল্টা হোক কিন্তু আমি পয়েন্ট তুলে দেবো, যে পরপর লিখতে হবে কোনো কথা নেই। তাহলে জীবিকা সত্তা ভিত্তিক পেয়ে গেছি, এখানেই দেখো এটা বলে দিলাম, আমি আলোচনা করে দিলাম। তারপর দেখো প্রথমে যাই কৃষিতে পশুশক্তি প্রাধান্য। দেখো বেশিরভাগ এখানে এটা পয়েন্টটা দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। কৃষিতে পশুশক্তির প্রাধান্য, এ দেখো আমাদের কৃষিতে পশুশক্তির প্রাধান্য। তো জমিতে নাঙল দেওয়া, সেচ কাজ, ফসল ঝাড়াই, পরিবহন প্রভৃতি কাজে গরু মোষ ব্যবহার করা হয়। কৃষিকার্যে যন্ত্রের ব্যবহার খুব কম, এটাই কিন্তু লেখা আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। তাহলে পশু শক্তি প্রাধান্য হয়ে গেল। পরেরটা কি মনে পড়ছে, পশু খাদ্যের অভাব ঘটবে। পশু খাদ্যের অভাব দেখো এখানে, যদিও ভারতে গৃহপালিত পশুর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, তবু পশু খাদ্য এদেশে তেমনভাবে চাষ হয় না। পশুপালন চারণভূমির উপর নির্ভর করে। পশু খাদ্যের অভাবে দুধ, মাংস ইত্যাদি উৎপাদন কম হয়। তো আমরা দেখতে পেলাম দুটো পয়েন্ট, মৌসুমী বায়ু বৃষ্টিপাতের ওপর নির্ভর। দেখো এখানে সেই পয়েন্টটা আছে, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরতা। মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর আমাদের দেশে কৃষি প্রধান বৈশিষ্ট্য। যে বছর মৌসুমী বায়ু ভালো, বৃষ্টি ভালো হয়, সে বৃষ্টিও ভালো হয়, ফসল ভালো হয়। আর যে বছর কম হয়, ফসল কম হয়। আমরা বুঝতে পারলাম, পয়েন্টটা পেয়ে গেলাম। তো পরের লাইনটা কী হয় বলো, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর না করলে জলসেচের দরকার হবে। দেখি জলসেচ, হ্যাঁ জলসেচের ব্যবহার। এখনও পর্যন্ত ভারতের মোট কৃষি জমি 1/3 সেচের অন্তর্ভুক্ত, ফলে 2-3 ভাগ জমিতে বছরে মাত্র একবার ফসল হয়। যে বছর বৃষ্টি কম হয়, সেই সেচের অভাবের ফলে ফসল উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। তাহলে আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা যদি আমরা কীটনাশকটা দেখিনি, কীটনাশক সারে অনিয়ন্ত্রিত ব্যবহার যে পয়েন্ট আছে, ঠিক আছে, এগুলি ব্যবহার কৃষি পদ্ধতিতে বহুল অংশ বেড়েছে, কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে জমির উর্বরতা যেমন কমেছে, তেমনি পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের বুঝতে পারছি যে এইগুলো বৈশিষ্ট্য আমরা কিন্তু এখানে 3টে লাইনে মনে রাখবো। কি মনে রাখবো, কৃষিতে যদি পশু শক্তি প্রাধান্য না পায়, তাহলে পশু খাদ্যের অভাব ঘটবে। আর যদি মৌসুমী বায়ুর আগমন ঠিক না ঘটে, প্রত্যাবর্তন না ঘটে, তাহলে জলসেচের দরকার হবে। আর একটা মনে রাখতে হবে কি না, যদি আমরা অত্যধিক কীটনাশক রাসায়নিক অনিয়ন্ত্রিত ব্যবহার করি, তাহলে আমাদের জীবিকা সত্তাটাই ধ্বংস হবে। এই 3টে লাইন মনে রাখা সহজ, একবার বুঝিয়ে নিয়ে মনে রেখে দাও। চলো তারপরে দেখো আমাদের যে আলোচনাটা আছে, যে ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসলের ভাগ। তাহলে আমরা তো জানি ব্যবহার তো আমরা কখনো বাগিচা ফসল বেশিরভাগই কিন্তু মনে রাখবে এই সংজ্ঞাটা, আমি এটা লাস্টে বলছি, আগে দেখে নিই। খাদ্য ফসল, যে খাদ্যের উপর যে ফসল ব্যবহার করা থাকে, খাদ্য ফসল ধান গম মিলে। আবার দেখো তন্তুজ ফসল, যেগুলো আঁশ তৈরি হয়, মানে ছাড়ালে পারে আঁশ পাওয়া যায়, পাট, কার্পাস থেকে সোন, এগুলো যে ফসল উৎপাদন থেকে আঁশ তন্তু সংগ্রহের জন্য চাষ করা হয়, সেটা হচ্ছে তন্তুজ ফসল। এই আঁশগুলো থেকে কিন্তু আমাদের দড়ি, বস্তা, লেপ, ক্যাটা এইসবগুলো তো হয়। চলো আমরা তারপরে কি আছে, বাগিচা ফসল। এটা খুব ইম্পর্টেন্ট। বাগিচা ফসল কিন্তু অনেক সময় মনে হয় যে বাগানে যে চাষ করা আসছে বোধহয় বাগিচা ফসল, তা নয়। এটা ঔপনিবেশিক কথাটা এখানে কিন্তু আনতে হবে। ঔপনিবেশ কথাটা যদি না আনা যায়, সংজ্ঞাটা বিকা হয়ে যাবে। তাহলে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ আমরা তো ক্রান্তীয় অঞ্চলে বাস করছি, আমরা পরপর ক্রান্তি রেখার ওপর বাস করছি। তাহলে ক্রান্তীয় অঞ্চল আমরা বলতে পারি, ক্রান্তীয় বা উপক্রান্তীয় বা আশেপাশে যে ক্রান্তীয় এদিক ওদিকে, যে রপ্তানির উপর নির্ভর করে ঔপনিবেশিক অধ্যুষিত অঞ্চলগুলিতে রপ্তানির উপর নির্ভর করে যে চাষ করা হয়। তো ঔপনিবেশিক অধ্যুষিত, তারা ব্রিটিশ আমলে তো আমাদের উপনিবেশ এখানে স্থাপন করেছে, তাহলে এই উপনিবেশটা বুঝতে পারলাম না। হ্যাঁ, ঔপনিবেশ মানে কি জানো, এইগুলো বেশিরভাগই বিদেশি সংস্থারা আসে, তারা লিজ দেয়, আমরা এতদিন এত টাকা দেবো, আমরা মালটাকে বেচবো, সেগুলো আমরা উপনিবেশ বলতে পারি। ভারত সরকার নিজস্ব খুবই কম আছে। এখানে ঔপনিবেশিক অধ্যুষিত অঞ্চলে রপ্তানি নির্ভর, সেইগুলোকে বলা হয় কিন্তু বাগিচা ফসল। অর্থাৎ রপ্তানির জন্যে যে চাষটা করা হয়, শুধু আমরা খাবো, আমাদের দেশেই ভোগ করবো আমরা, এটা কিন্তু নয়।
তাহলে রপ্তানির উদ্দেশ্যে কিন্তু চাটা, চা কফি, তাহলে আমরা পাচ্ছি কী করে? রপ্তানি যদি হয়ে যায় আমরা সেই খারাপ মালটা পাই, ভালো মালটা কি আর পাই? চায়ের পাই না, আমাদের ওই যেগুলো পড়ে থাকে কুড়িয়ে আনা হয়। চলো আমরা বোঝাবার জন্য এটা বললাম, এটা কিন্তু অন্য কিছু নয়। আর তারপরে কি হলো, অন্য অন্য ফসলকে বলা হার্টিকালচার। অনেক কিছু তো আছে, শাক সবজি ফল মূল আছে, এক জায়গায় ভরে দাও, ওটাকে হার্টিকালচার করে দাও। এইখানটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে থাকে না কোনটা রবি ফসল, কোনটা খরিফ ফসল, আর খরিফ ফসল কখন চাষ করা হয়, রবি ফসল কখন চাষ করা হয়, এই জন্য যতবার পড়ি ততবার ভুলে যাই। আমি তো আছি তোমাদের সঙ্গে। চলো একটা কথা মনে রাখবে, কি কথাটা হচ্ছে যে গজা খাবো শীতকালে সূর্য উঠলে। এটা যদি গজা তো শীতকালেই খেতে হয়, হজম হয়ে যাবে, তো গজা খাবো শীতকালে সূর্য উঠলে। চলো টপিকটা মনে করে দিই, দেখো এখানে পড়িয়ে দিই যে আমি যাবো। খরিফ ফসল এটা মৌসুমি আগমনের সাথে সাথে ঘরে, হ্যাঁ অবশ্যই, কিন্তু দেখা যাচ্ছে জুন জুলাই মাসে এটা বোনা হয়, নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়। তাহলে এটা উদাহরণ হচ্ছে আমন ধান আর কার্পাস। রবি ফসল এটা হচ্ছে যে যেমন বোরো ধান, এটা গ্রীষ্মকালীন, মানে বলছে এটা কখন হয়, মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকালে, যখন মৌসুমি বায়ু ফিরে যায়, শীতকাল। আর জায়িদ ফসল গ্রীষ্মকালে যে ফসল চাষ হয় তাকে জায়িদ ফসল বলে, যেমন বাদাম আউশ। ঠিক আছে, এখন আমাদের মনে রাখতে হবে কোনটা জায়িদ ফসল, গ্রীষ্মকালীন ফসলটাকে কী বলে। তাহলে আমরা দেখো বললাম না, গজা খাবো শীতকালে সূর্য উঠলে। আর গজা খাওয়ার কিন্তু সময় নেই, যেমন কলা খেতে হয় সূর্য ডুবলে, গজা খেতে হবে সূর্য উঠলে, এটাকে মনে রাখতে হয়। কলাটার সঙ্গে এখানে সম্পর্ক নেই। তো গজা দেখো, আমি কীভাবে টপিকটা তৈরি করেছি আমি দেখিয়ে দিই, কারণ এখানে ফসলটা মেনলি কিন্তু তিনটে ঋতুতে, গ্রীষ্ম বর্ষা শীত। আমরা একটু লিখে ফেলি, আমার কী লিখবো, গ্রীষ্ম, তাতে লিখে দিচ্ছি বর্ষা শীত। তাহলে আমাদের গ্রীষ্ম বর্ষাতে গ পেয়েছি, তাহলে এখানে যা, গজা খাবো হয়ে গেল, গজা খাবো। শীতকালে রবি, মানে সূর্য উঠলে মানে রবি। তো শীতকালে কী ফসল হয়, যেটা চাষ করা হয় রবি ফসল, সেটাই লিখেছি। দেখো শীতকালে রবি উঠলে, তো শীত, তাহলে গজা খাবোটা যেন যদি উল্টো পাল্টা করেই ভালো, গজাকে লিখেছো, খাবো বর্ষাটা আগে লিখে দিয়েছি, এখানে তো আমি গ্রীষ্ম বর্ষা আগে লিখে দিয়েছি। তাই গজা, গটা ধরলাম, গ্রীষ্মের গ, ঢুকে জায়গা যা, গজা খয়াকার খাবো। যদি তোমরা ব আর খ এখানে লিখে পড়ে, তাহলে বর্ষায় খরিফ হয়, খটা হচ্ছে খরিফ, প্রথম অঙ্কটা মনে পড়ে গেলে নিশ্চয়ই তোমার মনে পড়ে যাবে। আর যাটা মনে পড়ে গেছে মানে জায়িদ, আর বাকিটা তো রবি ফসল হবে। এটা যেরকম শীতকালে রবিটাকেও মানে হচ্ছে সূর্য, সেই জন্য হচ্ছে সূর্য উঠবে। ঠিক আছে, এটা শীতকালে গজা খাওয়া, এটাই মনে রাখলে আমাদের কিন্তু টপিকটা মনে পড়ে যাবে। এটা গটা হচ্ছে গ্রীষ্ম, গজা যা জায়িদ ফসল হয়, আর খাওয়াবো খরিফ ফসল হয় বর্ষাকালে, আর শীতকালে আমাদের রবি ফসল হয়, সূর্য উঠলে ধরে। সেদিন পরপর গ্রীষ্ম বর্ষা শীত তিনটি প্রধান ঋতু হয়। আর শরৎ হেমন্ত বসন্ত এগুলো একটুখানি আমাদের যেন একই রকম প্রায়। চলো আমাদের এবার তৃতীয় লাস্ট টপিক আসবো, কিন্তু তার আগে কিছু আলোচনা আছে। এই আলোচনাগুলো কিন্তু এই যে আমরা আলোচনা করলাম বাগিচা ফসল, সেটাকে ডিসকাস করেছে। দেখো উৎপাদনে বাণিজ্যিক ভিত্তিক চাষ করা হয়, আর খাদ্য ফসল শুধু প্রাণ জীবিকা সত্তা ভিত্তিক চাষ করা হয়। এটা কি হয়, এটা চাষি নিজেই করে, এটা বড় বড় কোম্পানি এসে বাগিচা ফসল চাষ করে থাকে, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে। বিদেশি কোম্পানিগুলো আসে না, পুরোপুরি রপ্তানির উদ্দেশ্যে উৎপত্তি হয়। খুব সুন্দর বাগিচা ফসলের সংজ্ঞাটা এখানে দিয়ে দিয়েছে, লেখকের একটা ভালো জায়গা দেখলাম আমি। চলো আসলে তাহলে এইটা যদি মনে করি খাদ্য ফসলটা তো আমাদের এর বিপরীতটা ধরে রাখলেই হয়ে যাবে। এবার দেখো কিছু কিছু অর্থ আছে, কতগুলি শব্দের অর্থ, যেমন ওলেরিকালচার, যেটা শাকসবজি চাষ করার জন্য বলা হয় ওলেরি। ফ্লোরিকালচার অর্থাৎ মানে যেটা আমাদের ফুল উৎপাদন করার জন্য। মিল আছে বলো, ফ্লোরির সঙ্গে ফুলটা মিল আছে, ওলুরির সঙ্গে শাকটা মিল নেই। বেশ, চলো এটা পোমাম কালচার, বাণিজ্যিক ফসল উৎপাদনের জন্য। চলো আমরা তাহলে মোটামুটি শিখে ফেললাম। অর্থকারী ফসল জেনে নিই কী কী, যেগুলো বাজারে ব্যবহারের জন্য হয়, নিজে এবং বাজারে ব্যবহারের জন্য হয়। পাট, আখ, কার্পাস। আমরা আখটা বেশিরভাগ গুড় তৈরির জন্যে, এগুলো অর্থকারী ফসলের জন্যই করা হয়, ব্যবহারটা খুব কম হয়। আখ নিয়ে তো আমরা লেপ ক্যাঁচা বিছানা করবো না, বা নিজেরা সিদ্ধ করতে পারবো না।
পাট, এগুলো বেশিরভাগ আমাদের কটা ক্যাঁথা, তুলো, বালিশ লাগবে, তো সব কটা লাগবে, কিন্তু বেশিরভাগ এগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়, কিন্তু অর্থকারী ফসল বলছি। খরিফ ফসল আর একটা জিনিস এইখানটায় বললাম যে জুন জুলাই মাসটা অনেক সময় আমাদের মনে পড়ে না, যদি বলে এইখানটা আলোচনা একটু আয়ত্ত করে দেবো। যে কোনো ফসল কিন্তু 3 মাস সময় নেবে। দেখো এখানে জুন থেকে যদি শুরু, জুন জুলাই থেকে শুরু হচ্ছে, নভেম্বর ডিসেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে নভেম্বর ডিসেম্বর পেয়ে গেলাম। তাহলে মোটামুটি 3 মাস পর আমরা কিন্তু মাছটাকে দেবো। এইটা যদি আমাদের মনে না পড়ে, দেখো এইটা আমি কি লিখেছি দেখুন, যে গ্রীষ্ম, বর্ষা, শীত। গ্রীষ্ম মানে তো বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল হয়, আর এপ্রিল ফুল আমরা মাস্টারমশাইদের সঙ্গে মাঝে মাঝে খেলি মজা করে। তাহলে এপ্রিল মাস দিয়ে কিন্তু বছরটা গ্রীষ্মকাল ঢুকে পড়ে, মনে রাখবে। তো এপ্রিল মাস দিয়ে শুরু হয়, এপ্রিলে 15 তারিখ ধরবে মোটামুটি। গড় যখন বাংলায় 1 তারিখ হয় কোনো মাসে, ইংরেজি মাসে সেটাকে গড় 15 তারিখ ধরবে। তাহলে এপ্রিলে 15 থেকে আমাদের বৈশাখ ঢুকে পড়লো। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এপ্রিল, মে, জুন থেকে, কারণ গ্রীষ্মের শেষ থেকে, যেটা ঋতুর প্রায় শেষ থেকে এটাকে ধরা হয়। তো গ্রীষ্ম আমি লিখেছি ঠিক কথাই, কিন্তু গ্রীষ্মের প্রায় শেষ, তাহলে জুন জুলাই, এখন তো জুনই চলছে যে সময় ভিডিওটা করছি। তাহলে জুন জুলাই, জুন শেষ হবে, জুলাই শুরু হবে, এরকম জায়গা। তাহলে বুঝে ফেললে যে কোনো বাংলা মাসের 1 তারিখ মানে কোনো একটা ইংরাজি মাসের 15 তারিখ, প্রায় 15 তারিখ, 15 হয় না, 13 হয় না, 16 হয়, একটু বেশি কম। গড়টা বলে দিলাম। তো এপ্রিল মাস কিন্তু মনে রাখবে বছর ঢোকে, তাহলে আমাদের হিসাব কিন্তু গ্রীষ্ম বর্ষা পেয়ে যাবে। চলো, আর একটা ফসল 3 মাসের আপ টাইম নেয়। এইবার দেখো আমাদের ধানের পর এখানে দেখো গম, তারপর দেখো আখ, অনেকগুলো ফসল আছে। এই ফসলে আমাদের যেটা প্রধানত পড়ে বড় প্রশ্ন, যে ধান চাষে অনুকূল বলো পরিবেশ বলো, গম চাষে অনুকূল পরিবেশ বলো, সেটার আমি একটা সুন্দর টপিক তোমাদের করে দিচ্ছি। কতগুলো পড়তে হবে আমাদের পড়তে হবে যে 1, 2, 3, 4, 5, 6টা। কি? গম, কার্পাস, চা, ধান, কফি, আর তাহলে আমার অধ্যায়ে ভালো রকম একটা চাষ দেওয়া হবে, ভালো রকম শিখে ফেলবো। 6টাতে পড়তে হবে, হ্যাঁ স্যার, কোনো ভয় নেই। চলো আমরা 6টার মধ্যে এবার শুরু করি। এগুলো কী করে মনে রাখবো এক চান্সে? আমি না এখানে যখন ভিডিও করছিলাম, পাশের বাড়িতে একটা বাচ্চা ছেলেকে তার মা বলছে, এই গরমকালে কোনো দিন চায়ের ধারে আসবি না, চা খাবি না, গরমকালে তো চা খাওয়া খারাপ। সেটাকে মনে রাখতে পারবো না, সেইটা দিয়ে আমি ভিডিও করে ফেললাম। এই গরমকালে চায়ের ধারে কখনো আসবে না। দেখি আমরা প্রথমে পেয়েছি, তাহলে গমটা এখান থেকে, এই যে ছবিটা যখন এঁকেছি না, আমি একটু আঁকার কায়দাটাই কিছু নয়, তারপর দেখে নাও, এরকম একটা দাগ দিয়েছি, এই নিয়েছি, আর এইখানটা ব্যাঁকা করেছি, মানে এখান থেকে আমার স্টার্টটা হবে বলে। আর স্টার্টটা হওয়ার পরও একটা কারণ আছে, সেটার জন্য ব্যাঁকা করেছি। তাহলে এখানে আমি শুরু করছি গম, গরমকালে, কার্পাস, পাচ্ছি, চায়ের ধারে, চা, ধারে মানে ধান পেলাম, চায়ের ধারে, কখনো মানে পেলাম, মানে কফি, ধান পেলাম, আসবে না, মানে নাটা একটা গল্প। তো গরমকালে চায়ের ধারে কখনো আসবে না। তাহলে আমার প্রথম সাজিয়ে ফেললাম। আমার কিন্তু মেন উদ্দেশ্য সেটা নয়, আর উদ্দেশ্য হচ্ছে কত থেকে কত জলবায়ু, কত থেকে কত বৃষ্টিপাত, কোনটা কত, প্রথম ভারতবর্ষ, এই সবটার মধ্যে আমরা সব পেয়ে যাব। এখন আমরা এই উষ্ণতাটা লিখি। এই উষ্ণতাটা লিখতে এসে দেখো আমাদের মিডিলে একটুখানি আমরা দুবার চেষ্টা করো, কিচ্ছু নেই, হয়ে যাবে। 20 লিখলাম, মিডিলে 20 লিখলাম, মানে 20 থেকে এত হবে কার্পাস চাষে, চা চাষে 20 থেকে কত হবে উষ্ণতাটা, 20 ডিগ্রি মানে উষ্ণতা, ধান চাষে 20 থেকে কত হবে, সেটাই আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের ওপরে 3 থেকে 30 লিখে দেবো, 30, তাহলে 20 থেকে 30 কফি, তাপমাত্রা লাগে, উষ্ণতা ডিগ্রি, হ্যাঁ, এটাও 30 লিখে দেবো। 20 থেকে 30 ধান চাষে, এটাও 30 লিখে দেবো। কি মজা। হ্যাঁ, আর এইটা কিন্তু 30 হয়েছে বলো না, এখানে 15 হবে, অর্ধেক হবে, কারণ এই জন্যই তো ব্যাখ্যা করেছি যে এটা ডাউনে নামছে 20। এইখান থেকে তো 20 থেকে তো আর 15 হয় না। আমরা যেমন 20 থেকে 30 বলছি, 20 থেকে 30 বলছি, 20 থেকে 30 বলছি, তো 20 থেকে 15টা হয় না, সেই জন্য নিচে ডাউন করেছি, অত 15 থেকে 20, ঠিক আছে।
আর একটা কাজ আছে, যেটা হচ্ছে 26-27 লিখে আমরা বিদায় নেব। 26-27, অর্থাৎ 20 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা লাগে কার্পাস চাষে, 20 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা লাগে আখ চাষে, 15 থেকে 20 লাগে গম চাষে। কোনো কষ্ট হলো? 3 বার 30 লিখে দিলাম, এইখানটা 30 লিখেছি বলে অর্ধেক করে দিলাম, নিচে চলে এলাম, 26-27 লিখে শেষ করলাম। এটা কোথায় কাজে লাগবে আমি সেটাও বলে দিচ্ছি পরে। এবার বৃষ্টিপাতটা যাই। বৃষ্টিপাতটা এখানে 100 লিখবে, এটা বাংলায় লিখে দিচ্ছি কারণ ইংরাজি বাংলা বলে বুঝতে পারবে এটা বৃষ্টিপাত। এখানে 100 লেখা হয়ে গেছে, নিচে কিন্তু সবগুলো 50 লিখবে, এটা 50 লিখবে, এটা 50 লিখবে, ডাউন না, এটা মেন দেখ, 50 লিখলে এটাকে 50 লিখবে না, 75 লিখে দেবে। 5 7 10 5, তো 75 থেকে 100, 50 থেকে 100, 50 থেকে 100, এটা ঘুরে আসবে। এটা এখান থেকে যেমন এখানে যাচ্ছিল, এটা কম থেকে বেশি। আর উপরে 3 থেকে 100 লিখে দেবে, 100 100 না, এটাকে লিখবো না। এই যে লম্বালম্বি দাগটা পাচ্ছি না, এটার সঙ্গে একটা বন্ধু আছে, এটা 75 লিখেছি বলে 150 হবে, 150 থেকে না, এটা 100 লিখেছি, ভুল বললাম, 200 করে দেবে, 200 করে দেবে। এটা এটা 150 থেকে 200। তাহলে এই যে 100 থেকে 200, 100 থেকে 200, আর এটা হয়ে গেল যেহেতু 75 আছে 150 থেকে 200। দেখো সেটাই কিন্তু এখানে করা আছে। কী লিখেছিলাম? 100 লিখেছিলাম, তার নিচে 50, নিচে আমাদের 50 লিখেছি, 50, তাহলে 50 থেকে 100 পেলাম। এটাও 75 থেকে 100 পেলাম, এটাও 50 থেকে 100 পেলাম। ডাউন এটা ওপরে 200 200, এটাও 200। শুধু এইখানে 75 লিখেছি বলে এখানে 150 লিখে দিলাম, 75 ডবল 150। মানে এটা যদি দাগটা বেঁকা হয়ে আসতো তাহলে কিন্তু এর সঙ্গে এটা মিলে যেত। ঠিক আছে, মানে এর ব্যাঁকা তো এটাই হবে না, এটা 150। তাহলে আমরা মোটামুটি বৃষ্টিপাত পেয়ে গেলাম। এটা কোথায় লাগবে আমি সেটাও পরে বলছি। এবার চলো আমরা আর একটা কাজ, ছোট্ট কাজ। এখানে সবগুলো 2 লিখবে। 2 কেন লিখছি? 2 হচ্ছে পৃথিবীর মধ্যে আমাদের দ্বিতীয় কে গম চাষে। 2 আমি সবগুলোকে 2 লিখে নিই, যে একটা কাজ করে নিই, 2 2 2 2। শুধু আর একটা কাজ, এটাকে 6 লিখবে, এটাকে 3 করে দেবে, 2টা কেটে 2-এর পর 3 করে দেবে। কারণ পৃথিবীর মধ্যে তৃতীয় কে কার্পাস চাষে, দেখিনি এখানে কার্পাস চাষে 3 নম্বর পৃথিবীর মধ্যে। চা চাষের দ্বিতীয়, ধান চাষের দ্বিতীয় পৃথিবীর মধ্যে, এগুলো ভারতবর্ষের মধ্যে তো রাজ্যের নাম হয়। আর এটা কফি চাষের দ্বিতীয় 6 নম্বরে। আর আমাদের আখ চাষে ভারত দ্বিতীয়, আর গম চাষও ভারত দ্বিতীয়। তাহলে বললাম 3 আর 6, 2 3, সবগুলো প্রথমে 2 লিখে নিলাম, যে একটু মানে এটার সঙ্গে যেমন এটা বন্ধ করেছিলাম, এটার সঙ্গে এটা বন্ধ করলাম। যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারলে। এবার চলো এটা কোথায় কাজে লাগবে। আমরা কিন্তু সমস্ত অধ্যায়টা এখানে আলোচনা করতে চলে এসেছি একদম, মানে আমাদের রাজ্য কোটা শুধু কোন কোন রাজ্যটা হবে সেটা আলোচনা করছি না, বাকিগুলো আলোচনা করছি। এবার দেখো এই কোটা লিখলাম কারণ শর্ট প্রশ্ন পাওয়ার জন্য। এবার ওইটা থেকে আমি বড় প্রশ্ন পাবো। বড় প্রশ্ন পরেটা কোনটা? কৃষি চাষে অনুকূল পরিবেশ আলোচনা করো, ধান চাষে অনুকূল পরিবেশ আলোচনা করো। শুধু এখানে মনে রাখবে জলের মাটি, শ্রমিকের যন্ত্রপাতি, বাজারের মূলধন, উন্নত পরিবহন। যদি মনে করতে পারো তাহলে সব হয়ে গেছে। দেখো জলের মাটি, শ্রমিকের যন্ত্রপাতি, শ্রমিক তো যন্ত্রপাতি নিয়েই কাজ করে, বাজারের মূলধন, মূলধন তো বাজারেই পাওয়া যায়। যদি উল্টো পাল্টা হয়ে যায় যে শ্রমিকের মূলধন হবে, তাহলে তো বাজারে যন্ত্রপাতি, এটা মিল হবে না, বাজার থেকে মূলধন পাওয়া যায়। এটা মনে রাখবে, জলের মাটি, শ্রমিকের যন্ত্রপাতি, বাজারের মূলধন, উন্নত পরিবহন। যদি মনে রাখতে পারো পয়েন্ট পেয়ে গেছি। দেখো বর্গীর্য মানে এখানে জলবায়ু লিখবো, জলবায়ু, উষ্ণতা এবং বৃষ্টিপাত। যে আলোচনাটা এখানে করলাম, উষ্ণতা কত, ধান চাষে যদি করে থাকে ধান চাষে উষ্ণতা কত, টুক করে লিখে দিতে পারবে। বৃষ্টিপাত কত লাগবে, জলবায়ুটা কমপ্লিট হয়ে যাবে। ওইটাই বেশি দেখে স্যারটা, ওইটাই নম্বর দেয়। মাটি তো বানিয়ে লিখতে পারবে, ধান চাষে মাটি পলি মাটি হয়, এটা তো বানিয়ে লিখতে পারবে। চা চাষে পার্বত্য মাটির দরকার, এটা তো সোজা বুঝতে পারছো, চা তো পাহাড়ে চাষ করবে। মাটি নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা কিন্তু আমাদের কোথায়? উষ্ণতা এবং বৃষ্টিপাত নিয়ে। এটা কোথায় পাবো? ওই সবটা। ধান চাষে যদি এটা পড়ে থাকে, ধান চাষে অনুকূল পরিবেশ আলোচনা করবো, তাহলে আমি ধান চাষে উষ্ণতাটা টুক করে মনে করবো যে ধান চাষে এত উষ্ণতা ছিল, এত থেকে এত, আর বৃষ্টিপাত ছিল এত থেকে এত।
এবার বইয়ে কি একটু হয়তো এদিক ওদিক থাকে বিভিন্ন লেখকের বইয়ে, সেটা কিন্তু অত তফাৎ ধরা হয় না। কিন্তু ধান চাষে বৃষ্টিপাত 150 থেকে 250 লাগে, এটা কিন্তু সব বেশি, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো এবার শ্রমিক দিয়ে কী লিখবো, যে তাহলে মাটি আমরা বানিয়ে লিখতে পারি, যেটা যে যত পারে বানিয়ে লিখে নেবে, 2 লাইনে বেশি লিখবে না। তো মাটি হচ্ছে যে এই মাটি লাগে, এই মাটি ভালো হয়, ব্যাস। গম চাষের পক্ষে একরকম, ধান চাষের পক্ষে, তুলা চাষে এবং কালো মাটি লাগে, যেমন চা চাষে পাহাড়ি মাটি লাগে, ধান চাষে পলি মাটি লাগে। এগুলো তো আমাদের একটা সাধারণ ধারণা এসে গেছে, কারণ তুলা তো দাক্ষিণাত্য মালভূমিতে বেশি হয়। চলো আমরা দেখে নিই শ্রমিক দিয়ে কী লিখবো। না, এখানে সুলভ শ্রমিক দরকার। যদি আমাদের শ্রমিকে খুব মজুরি হয়, তাহলে কি কৃষিতে ভালো হবে? কাজ করলো না, সে আলের মাথায় বসে খানিক গল্প করে নিল, এদিক ওদিক ঘুরে নিল, কে আসছে না দেখছে, আর মজুরি বেলায় সে 500 টাকা নিয়ে নিচ্ছে, তাহলে হবে কি? সুলভ শ্রমিক চাই। যন্ত্রপাতি সে আগেকার আমলে সেই ভাঙা ফাল, কোদালের ফাল আর ভাঙা কোদাল নিয়ে চলবে না। এখন উন্নত যন্ত্রপাতি, ট্র্যাক্টর ফ্যাক্টর চাই আর কি, বুঝতে পারছো তো? উন্নত যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন, বাজার, উন্নত বাজারের প্রয়োজন। যদি কিছু না পারো, উন্নত বাজার লিখে দেবে, উন্নত যন্ত্রপাতি লিখে দেবে। আর মূলধনের বেলা কী লিখবে? প্রচুর মূলধনের প্রয়োজন। আর উন্নত পরিবহন, রাস্তাঘাট ভালো দরকার। মালটা বিজবো কী করে? যদি আমি ধানটা তুলে নিয়ে এলাম, বাড়িতে রাখলাম, রাস্তাঘাট নেই, বাজার নেই, তাহলে পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে উন্নত পরিবহন না হলে ধানটা আমি বাইরে নিতে পারবো না। এই গেল আমার কৃষি অনুকূল পরিবেশের এই কোটা মেন পয়েন্ট, যে অনুকূল পরিবেশ যখন পড়বে, তখন কিন্তু মনে রাখবে যে জলের মাটি আর শ্রমিকের যন্ত্রপাতি, বাজারের মূলধন, উন্নত পরিবহন দিয়ে পয়েন্ট করে সাজিয়ে নিয়ে ডিসকাস করবে। এইটা কোথায় পাবে, এই জায়গাটা লেখার জন্য ওই টপিকটা পেয়ে যাবে। ঠিক আছে, এইবার আর একটা ছোট প্রশ্নে যাব। আবার লিখি এইগুলো গবেষণা কেন্দ্রগুলো কোথায় আছে সেটার জন্য। তাহলে অধ্যায়টা আমি তোমাদের আজকে শেষ করে দিচ্ছি। আমি শুধু আলোচনা করলাম না কেন, কোনটা, যে ভারতবর্ষে কোন রাজ্য বেশি উৎপাদন করে সেটা আবার দেখে নিয়ে গেলাম। অনেকটা টাইম হয়ে গেল। এখন আমাদের আবার লিখলাম গরমকালে চায়ের ধারে কখনো আসবে না, সেই সাজিয়ে ফেললাম। গয়ে গম, কালে কার্পাস, চায়ের চা ধারে ধান, কখনো কফি আসবে না। এইবার আমাদের গবেষণা কেন্দ্রটা রাখো পুসা, দিল্লি। গম গবেষণা কেন্দ্র হচ্ছে পুসা, যেটা দিল্লি রাজ্যে আছে, দিল্লির তো কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লিতে আছে। কার্পাস, নাগপুর, তাহলে কালে হয়ে গেল। মহারাষ্ট্রতে। চা, জোরহাট, আসামে। ধান, কটক, উড়িষ্যা, আর একটা পশ্চিমবঙ্গে আছে, চুঁচুড়া। কফি, চিকমাগালুর, কর্ণাটকে। বাংলাটা এখানে লিখে দিই, চিকমাগালুর, লয়সুর। তারপরে লখনৌ, উত্তরপ্রদেশ। লখনৌ তো উত্তরপ্রদেশ আমরা জানি, একটু তো পড়াশোনা করলে আমরা জানতে পারবো। যদি আমাদের গবেষণা কেন্দ্রগুলো পুসা, নাগপুর, জোরহাট, কটক, চিকমাগালুর, লখনৌ, এগুলো সব অনেক ছোটো ছোটো এমসিকিউ প্রশ্ন পড়ে, যেগুলো নিয়ে আমরা হয়তো পারি না, কিন্তু আমরা পেয়ে যাব। এটার জন্য একটা টপিক তোমাদের ছোট্ট মজা করে দিয়েছি না, পুঁটি নাক জোড়া। পুঁটিটা কি তো বলবো, এ পুঁটি, তার নাকটা কিছু একটা পরিবর্তন না হলে এবার তাকে একটু মজা করে, নাকটা জোড়া, পুঁটি নাক জোড়া। আর কণ্ঠে চিকচিকে লম্বা হাড়। এটা যদি মনে রাখতে পারি, দেখো পু পেয়ে গেছি, প্রথমটা পুষা লিখে দেবো। তার মানে এই সবটা তো মেন, এটাকে মনে রাখতে পারলি, গরমকালে চায়ের ধারে সাজিয়ে ফেলেছি, কিন্তু সবটাই সাজানো জিনিস আমার, এটা লিখে ফেলেছি, বুঝতে পেরেছো? তাহলে গম লিখে ফেলেছি, তাহলে পুটি, এটা পুষা, পু মনে হয়ে গেল পুষা। নাক, দেখো নাগপুর। তারপরে জোড়াহাট, পুটি নাক জোড়া। তাহলে পুটি নাক জোড়া, কণ্ঠে কিন্তু তার বেশ ক্যালি আছে, লম্বা হাড়। তা কণ্ঠে মানে কটক। চিকচিকে মানে হচ্ছে চিকমাগালু, চিকচিকে লম্বা মানে হচ্ছে লখনৌ, হাড়টা বানানো। চলো ওটাকে বানাতে হয়, নাহলে টপিকটা তৈরি হবে না। তো পুঁটি নাকটা লম্বা, কিন্তু কণ্ঠে চিকচিকে লম্বা হাড়। তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। তোমাদের একদম শিল্প নিয়ে একটা ভিডিও আগে দিয়েছি, আবার পারলে একটা নতুন করে গোটা চ্যাপ্টারটা দেবো। আর একটা জিনিস জেনে নাও, হ্যাঁ কৃষ্ণার্থ ফসল কোনটা আছে, খুব ইম্পর্টেন্ট। ধানকে বলা হয় কৃষ্ণার্থ ফসল। চীন দ্বিতীয়, চীন প্রথম, ভারত দ্বিতীয় ধান চাষে, সেগুলো কিন্তু প্রথমেই বলে দিয়েছি, ভারত ক নম্বরে আছে। আর একটা লিখে নেবে এইখানে একটা প্রশ্ন খুব পড়েছিল একবার মাধ্যমিকে, যেটা আমাদের খুব আয়ত্তের বাইরে হয়ে গেছিল। এই যে সামুদ্রিক বাতাস কোন চাষের পক্ষে গুরুত্বপূর্ণ?
সেটা হচ্ছে আখ চাষে। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবে। এটা কিন্তু এটাকে বললাম মানে জলবায়ুর সঙ্গে তোমরা এটাকে অ্যাড করে দিতে পারো। এখানে পলি, দোঁয়াশ মাটি, রেগুড়, মৃত্তিকাতে আখ চাষ ভালো হয়। তো মৃত্তিকাটা একবার দেখে নেবে নিজেরা, একটু কষ্ট করো। আমি সবটা একটু দেওয়া সম্ভব হয় না, এত বড় একটা চ্যাপ্টার আমি একটা পাতার মধ্যে তুলে ধরলাম। লেখাটা ভালো নয়, কমেন্ট আসে। যাই হোক, আমি তোমাদের ইঞ্জিন তৈরি করি, তোমরা ট্রেন চালাবে এটাই জানি। লেখাটা আমার ভালো নেই, কোনো কাজ হবে না, কিন্তু ভালো হবে তোমাদের যখন ভালো শিখবে। তাহলে বিদায় নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।